Let's start our class. Today we will study about cationic polymer and anionic polymers. ঠিক আছে? পলিমারাইজেশনে আমরা পড়ছিলাম যে কয়েক রকমের পলিমারাইজেশন মেকানিজম আছে। তার মধ্যে একটা হলো ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন, একটা হলো আয়নিক পলিমারাইজেশন, আর একটা হলো আমাদের কোঅর্ডিনেশন পলিমারাইজেশন। মূলত এই তিন রকমের পলিমারাইজেশন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? এটা হলো চেইন পলিমারাইজেশনের মধ্যে। আবার আরেক ধরনের আছে কন্ডেনসেশন পলিমারাইজেশন, সেটা আমরা এই তিনটা টাইপ শেষ করার পরে ইনশাআল্লাহ শুরু করব। আচ্ছা, তা ক্যাটায়ন আর অ্যানায়ন এই দুটো তো আমাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হবার কথা না। ক্যাটায়ন কি? পজিটিভলি চার্জড নাকি নেগেটিভলি চার্জড? জেনারেলি Positively charged. Positively পজিটিভলি চার্জড। আচ্ছা, ঠিক positive thoughts. ঠিক আছে, ওকে। আমার এখানে যেটা দেখার বিষয় যে আমরা এখানে আসলে তাহলে কিভাবে পজিটিভলি চার্জড আর নেগেটিভলি চার্জড করব। আমরা এখান থেকে কি ইলেকট্রন সরায় নিব সোডিয়াম ক্লোরিনের মতো ইলেকট্রন, মানে নাকি কি করব আমরা, ঠিক আছে? নাকি ইনডিউসড হবে একটার প্রভাবে আরেকটার মধ্যে ইলেকট্রনের আধিক্য বা ডেফিসিয়েন্সি হবে, এটা আমাদের এখানে আলোচনা করা হবে। গত ক্লাসে বোধহয় আমি একটু আলোচনা করছিলাম নাকি ক্যাটায়নিক পলিমারাইজেশন। জি না স্যার। একটু আলোচনা করা হয় নাই, মানে শুরু করি নাই কিন্তু বলছিলাম পরিচয়টা, সেটা জিজ্ঞেস করছি আমি। জি স্যার বলছিলেন নেক্সট ক্লাস হচ্ছে ক্যাটায়নিক এন্ড অ্যানায়নিক মানে পলিমারাইজেশন জাস্ট করব। পরিচয় দিছিলাম, আমি তো পড়াই নাই, জি সেটা তো আমি বলতেছি। ঠিক জি আছে, স্যার। ওকে। এখন যেটা আমাদের দেখতে হবে, তা আয়নিক পলিমারাইজেশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, তাহলে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনে ইনিশিয়েটর কে? ফ্রি রেডিক্যাল, তাই তো? ফ্রি জি স্যার, রেডিক্যাল ফ্রি তারা রেডিক্যাল। ইনিশিয়েট করতেছে বিক্রিয়াকে। আচ্ছা, আর এইখানে ক্যাটায়নিক পলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা একটা শব্দ ব্যবহার করব, এদেরকে বলা হয় ক্যাটালিস্ট। এই ইনিশিয়েটর গুলিকে কি বলা হয়? ক্যাটালিস্ট। ঠিক আছে। আরেকটা যেটা জিনিস খেয়াল করতে হবে অবশ্যই, সেটা হলো এই যে এখানে আমি মার্ক করে দিলাম, এই যে ক্যাটালিস্ট হলো এখানে আমাদের রিঅ্যাকশনকে ইনিশিয়েট করবে। আচ্ছা, এবার খেয়াল করি আমরা এখানে ক্যাটালিস্ট গুলি কি কি আমরা এখানে হতে পারে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে, টাইটানিয়াম টেট্রাক্লোরাইড, স্ট্যানিক ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, এরা হইতে পারে। তবে মেইনলি এই ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ। আচ্ছা, তো এরা আসলে কি ধরনের ক্যারেক্টার শো করে? আমরা কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, আমরা ওই যে অ্যাসিড বেইজের যে সংজ্ঞা শিখছিলাম, লুইস অ্যাসিড, লুইস বেইজ, মনে আছে? জি স্যার। আচ্ছা, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, এরা কিন্তু সবাই কি? লুইস অম্ল, হ্যাঁ, লুইস লুইস অ্যাসিড। অ্যাসিড। হ্যাঁ, লুইস অ্যাসিড, ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে তাহলে এদের কি, মানে কি ক্যারেক্টারিস্টিক্স আছে দেখেন। স্ট্রং ইলেকট্রন অ্যাকসেপ্টর ক্যাপাসিটি, অর্থাৎ এরা ইলেকট্রনকে কি করতে পারে? স্ট্রংলি একসেপ্ট করতে। অ্যাট্রাক্ট করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে, যে কোনো একটা সিস্টেম থেকে, তার মানে রিমুভ করতে পারে, তাই তো? ওকে। জি স্যার। এখন তাহলে দেখেন, টু বি এফেক্টিভ দে নিড প্রেজেন্স অফ এ লুইস বেস such as water, alcohol, acetic acid as a co-catalyst। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, আমাদের যদি ক্যাটায়নিক পলিমারাইজেশন সম্পর্কে পড়ালেখা করতে হয়, তাহলে আমাদের দুইটা জিনিস জানতে হবে। একটা হলো এখানে আগেরটা যেরকম রেডিক্যাল সম্পর্কে জানতে হয়েছে, এখানে হলো ক্যাটালিস্ট আর
কো ক্যাটালিস্ট, ঠিক আছে? তাহলে আমরা ক্যাটালিস্ট আর কো ক্যাটালিস্ট ইউজ করতেছি। মেইনলি ক্যাটালিস্ট কে লুইস অ্যাসিড আর কো ক্যাটালিস্ট কে লুইস বেস। লুইস অ্যাসিডের কাজ কি? ইলেকট্রন জোর গ্রহণ করা, তাই তো? আর লুইস বেস কি করবে? সেই যে পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন, সেটাকে ডোনেট করবে। ক্যাটালিস্ট অ্যাকসেপ্ট করবে, কো ক্যাটালিস্ট ডোনেট করবে। এখন আমাদের এটা কেন দরকার সেটা আমরা সামনে দেখব। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এই স্লাইডের নিচের অংশে যদি দেখেন একটা জিনিস লেখা আছে যে all of the monomers have electron donating substituents, ঠিক আছে, which should enhance the electron sharing ability of the double bonds in these monomers with electrophilic reagents। খেয়াল করেন এইখানে যে আমরা ডাবল বন্ডেড মনোমারগুলি ব্যবহার করব, আমরা আগেও বলছি যে সাধারণত চেইন পলিমারাইজেশনে মনোমারগুলির ক্যারেক্টারিস্টিক্স কি হয়? এরা সাধারণত আনস্যাচুরেটেড হয়, অর্থাৎ এদের মধ্যে পাই বন্ড আছে, আর পাই বন্ডের ইলেকট্রন দুর্বলভাবে আকর্ষিত হয় কেন্দ্রের সাথে, এবং পাই বন্ডের ইলেকট্রন সহজে অন্য কেউ গ্রহণ করতে পারে বা আকর্ষণ করতে পারে, ঠিক আছে? তো এখানে যেটা করতে পারে, তাইলে কি লুইস অ্যাসিড কিন্তু অবশ্যই সাথে সাথে এমন কাজ করতে পারে, বা এখানের যে ইনিশিয়েটর গুলি হবে তারা সহজে ইলেকট্রন কিন্তু এখান থেকে এই সিস্টেমটা থেকে টানতে পারবে, অর্থাৎ মনোমার থেকে ইলেকট্রন পাই বন্ডেড বা দুর্বল ইলেকট্রন গুলিকে নিজেদের দিকে আকর্ষণ করতে পারবে। আচ্ছা, এবার চলেন দেখি পরের স্লাইডটা খেয়াল করি। আচ্ছা, এখানে আমরা মেকানিজমটা নিয়ে আলোচনা শুরু করব। প্রথমে আমরা জানি কি চেইন পলিমারাইজেশনে the steps are very similar to those in free radical polymerization, ঠিক আছে? There are 3 steps like free radical polymerization. কি? The first one is initiation, then second one is propagation, and third one is, and the final one is termination, ঠিক আছে? So what happens in initiation step? First, the catalyst and co-catalyst form a complex, কি করে? form a complex, ঠিক আছে? In initiation step, the catalyst and co-catalyst form a complex. খেয়াল করেন আমরা এখানে ক্যাটালিস্ট হিসেবে কাকে ব্যবহার করছি? বোরন ট্রাইফ্লোরাইড। এটা কি? লুইস অ্যাসিড, তাই তো? মনে আছে তো? আমরা কিন্তু এইটাই পরে আসছি বইয়ে, যে বোরন ট্রাইফ্লোরাইড এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এটা হলো লুইস অ্যাসিড, ওকে? আর ওয়াটার কি তাহলে এখানে? ওয়াটার কি হবে? ওয়াটার স্যার, এটা কি কো ক্যাটালিস্ট হিসেবে? হ্যাঁ, কো ক্যাটালিস্ট হিসেবে ওয়াটার আসছে, তাহলে ওয়াটারটা কি হবে? স্যার বেস। স্যার এখানে বেস হিসেবে ইয়া হবে। খালি বেস বললে হবে নাকি? সুন্দর করে বলেন। লুইস কারেক্ট বলতে হবে, হ্যাঁ, লুইস বেস, ঠিক আছে? বেস, কিন্তু এটা কি রকমের বেস সেটা বলতে হবে, ওকে? কারণ তাহলে আমাদের যুক্তিটা জুৎসই হবে, হ্যাঁ।
আচ্ছা, একটা লুইস অ্যাসিড আর একটা হলো লুইস বেজ। এখন অ্যাসিড বেজের রিঅ্যাকশন হলো তাইলে এক জোড়া ইলেকট্রন বোরন ফ্লোরাইড নিয়ে নেবে আর ওয়াটার এক জোড়া ইলেকট্রন দান করবে অক্সিজেন ওয়াটারের, ঠিক আছে? তো আলটিমেটলি একটা কমপ্লেক্স ফর্ম করবে। এই অংশটা কি তাহলে একটা কমপ্লেক্স, ঠিক আছে, বা জটিল যৌগ। কমপ্লেক্স কম্পাউন্ড পড়াইছিলাম কোঅর্ডিনেশন কমপ্লেক্সের মধ্যে, মনে আছে? এত ভয় পাইলে হবে? বললেই কি একেবারে এখনই জি না স্যার, পারতে হবে ভুলে এমন গেছি না তো? স্যার, স্যার, একদম ভুলে মনে গেছি নাই? স্যার। না মনে নাই, একটু ট্রাই করলে হয়। কমপ্লেক্স কম্পাউন্ড তো শুধু আমি পড়াই না, ইন্টারমিডিয়েটেও করছেন। জটিল যৌগ মনে নাই? নাই স্যার, ভাই। জটিল যৌগটা মনে আছে স্যার। কমপ্লেক্স আর জটিলের মধ্যে পার্থক্য কি? আর স্যার একই জিনিস স্যার। ইংরেজি যদি না বুঝেন, স্যার একই আল্লাহ জিনিস। রহম করুক আপনাদের, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে একটা জটিল যৌগ তৈরি করলো এইখানে। খেয়াল করেন, এই জটিল যৌগটার দুইটা অংশ আছে, তাই না? একটা কি পজিটিভ পার্ট আর একটা আছে কিরকম নেগেটিভ পার্ট। বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, পজিটিভ পার্ট আছে আর নেগেটিভ পার্ট আছে। নেগেটিভ পার্ট কোনটা? স্যার, ওই যে এইচ প্লাস বাদের যে অংশটা, ওটা স্যার ব্র্যাকেটের নেগেটিভ। অংশটা, যে অংশটা ব্র্যাকেট দেয়া আছে সেই অংশটাকে আমরা কি বলতে পারি? যে অংশটাকে আমরা বলতে পারি নেগেটিভ পার্ট বা অ্যানায়নিক পার্ট। আর ক্যাটায়নিক পার্ট হিসেবে আছে H+, ঠিক আছে? তাহলে where H+ is the initiating cationic species and F3BOH, এটা যে নেগেটিভলি চার্জড, এটা হলো is the counter ion। তাহলে এটার দুইটা অংশ, একটাকে বলা হচ্ছে ইনিশিয়েটিং ক্যাটায়নিক স্পিসিস, আরেকটাকে আমরা বলতেছি কি কাউন্টার আয়ন। আমি যা লিখতেছি আপনারা একটু খেয়াল করবেন। এইটা কিন্তু দুইটা অংশে, এটা প্লাস, এটা আবার বললেন না যে স্যার এখানে তো দেখা যাচ্ছে না, ঠিক আছে? এইখানে আমরা যে H+ অংশটা, এটাই হলো মূলত আমাদের ক্যাটায়নিক স্পিসিস, যেটা ইনিশিয়েটিং। আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, দেখেন, মনোযোগ দেন। ইনিশিয়েটিং ক্যাটায়নিক স্পিসিস, ঠিক আছে, বা যেই অংশটা ক্যাটায়নিক ইনিশিয়েটর হিসেবে কাজ করছে। আচ্ছা, আরেকটা অংশ যেটা আছে এই যে কাউন্টার আয়ন, ঠিক আছে, এটা হলো অ্যানায়নিক অংশটা। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি কাউন্টার আয়ন, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন তো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই যে দুইটা অংশ তৈরি হলো একটা কমপ্লেক্সে, এরা কিভাবে একটা বিক্রিয়াকে ইনফ্লুয়েন্স করে সেটা আমরা এখানে লক্ষ্য করব। আচ্ছা, আমরা এখানে একটা মনোমার ব্যবহার করছি, এটা কিন্তু ইনিশিয়েটর হিসেবেই দেখাইছে, ঠিক আছে? দেখেন এখানে কি লেখছে, দ্য কমপ্লেক্স দেন ডোনেটস আ প্রোটন টু অ্যান আইসোবিউটিলিন মলিকুল টু ফর্ম এ কার্বনিয়াম আয়ন। খেয়াল করেন, তাহলে আমরা এখানে যেটা দেখতেছি, এই বিক্রিয়াটায় যদি আমরা খেয়াল করি, দেখেন এই কমপ্লেক্সটা কি করছে, প্রোটন আছে না ওর একটা আছে তো, H+ একটা অংশ আছে না ওর, সেটাকে জি ওরা স্যার। আইসোবিউটিলিন মলিকুলে ডোনেট করছে। ডোনেট করলে কি তৈরি করছে? কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন মনে আছে?
কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, মূলত এখানে কিভাবে কার্বনিয়াম আয়ন তৈরি হলো? আমাদের এখানে কি ছিল? একটা পাই বন্ডেড ইলেকট্রন, পাই বন্ড ছিল, তাই না? জি এই স্যার। CH2C এর মধ্যে এই যে ডবল একটা বন্ড। পাই বন্ড আছে, ডাবল বন্ড, সেই ডাবল বন্ডটাকে এই H+ অংশটা এসে অ্যাটাক করলো, করার পরে কি হলো? CH3 হয়ে গেল। কিভাবে? এই বন্ডটা, পাই বন্ডটাকে যদি আমি ভাঙি, দেখবেন যে দুইটা হাত তৈরি করতে পারবো আমি দুই পাশে, তাই তো? তাই না? এই পাই বন্ডটাকে, একটা বন্ডটাকে যদি আমি ভেঙে দেই, দ্বিবন্ধনের একটা বন্ধন যদি আমি ভেঙে দেই, তাহলে কি হবে? এই পাশে একটা বন্ধন মুক্ত হবে, এই পাশে একটা বন্ধন মুক্ত হবে, তাই তো? আচ্ছা, এখন তারপরে কি, এই H+টা এসে যদি এই পাশে যুক্ত হয়, কারণ কি H+ এর কি দরকার? H+ এর কোনো ইলেকট্রন নাই, প্রোটনের কোনো ইলেকট্রন আছে আউটারমোস্ট শেলে? No, there is no electron in the proton species. Okay, so it will take one electron from that broken bond. যেই বন্ডটা ভাঙলো সেখানে কি ছিল? দুইটা ইলেকট্রন ছিল, তাই না? একটা সমযোজী বন্ধনে, আমি কিন্তু খুব ভেঙে ভেঙে পড়াচ্ছি, যদি না বুঝেন তাহলে কিন্তু এটা আপনাদেরই লস। ওকে, জি স্যার। সেকেন্ড যে আমাদের পাই বন্ড যেটা ছিল, সেটা ভাঙলে আমরা কয়টা ইলেকট্রন পাচ্ছি? দুইটা আলাদা আলাদা ইলেকট্রন পাচ্ছি না? জি এই স্যার, দুটো কার্বনের পাই। উপরে একটা, এই কার্বনের উপরে একটা। ওকে, যেহেতু হাইড্রোজেনের কোনো ইলেকট্রন নাই প্রোটনের ক্ষেত্রে, ও কি করবে? এই ইলেকট্রনটা নিয়ে ও স্টেবিলাইজড হয়ে যাবে। ডান? জি আচ্ছা, স্যার। আর এই পাশে একটা বন্ড খালি থাকলো, এই বন্ডটা কি অবস্থায় থাকবে? কেউ কিন্তু প্রশ্ন করলেন না, স্যার হাইড্রোজেন যে নিল, এনে একটা ইলেকট্রন নিলে তো ওর কোনো লাভ হচ্ছে না, ওর তো একটাও ইলেকট্রন নাই, তাহলে কি হলো? আমি কিন্তু ইচ্ছা করে এইভাবে বললাম, খালি জি স্যার হ্যাঁ স্যার বলে যান ক্লাসের মধ্যে, তাহলে হবে? যদি কার্বোক্যাটায়নের বা কার্বনিয়াম আয়নের গঠন মনে থাকে, তাহলে আমাদের কি করতে হবে? এখানে একটা চার্জ তৈরি হবে না? এখানে তো বইলেই স্যার দেওয়া আছে কি, হাইড্রোজেন, আয়ন। স্যার হাইড্রোজেন তো আয়ন হিসেবে ছিল। ভেরি গুড। আয়ন তখন তো হিসেবে স্যার, যুক্ত হলো, আয়ন হিসেবে যুক্ত হলে কি হবে? স্যার আয়ন হিসেবে যুক্ত হয়েছে, আবার এদিকে স্যার ইয়া ভুলে গেলাম স্যার, লুজলি বন্ডেড পাই ইলেকট্রন ছিল, ডবল আমি বন্ড, এবার যেটা যার বলবো কারণে। সেটা মনোযোগ দিয়ে শুনেন। ফ্রি রেডিক্যাল আর আয়ন দুইটা কি একই জিনিস? জি না স্যার। না স্যার। যেটা আপনাদেরকে এখানে দেখালাম যে বন্ডটা ভাঙলো, দুইটা ইলেকট্রন তৈরি হলো, তাহলে কি তৈরি হবে এখানে? এখানে তৈরি হবে কি? ফ্রি রেডিক্যাল, তাই না? যদি পাই বন্ড ভাঙে, ওর কাছে একটা ইলেকট্রন চলে যায়, ওর কাছে একটা ইলেকট্রন চলে যায়, তাহলে আলটিমেটলি কি তৈরি হবে? ফ্রি রেডিক্যাল তৈরি হলো না শেষ মাথায়? জি স্যার। জি স্যার। এটা কি আর আয়ন তৈরি হলো? ঠান্ডা মাথায় চিন্তা করেন, আয়ন কি আর তৈরি হলো? বলেন। স্যার আয়নই তো তৈরি হওয়ার কথা, কারণ হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রনের দরকার ছিল, আবার এটা দুটা পাই বন্ড, মানে পাই বন্ড গুলো লুজ ছিল, হ্যাঁ, তো লুজ পাই বন্ড গুলোর একটা হাইড্রোজেনে চলে গেল, যার কারণে হ্যাঁ। CH3 গঠন করলো। আর এদিকে হচ্ছে একটা খালি থাকলো, যার কারণে প্লাস আয়ন থেকে গেল। খালি থাকলে প্লাস আয়ন থাকলো, ঠিক আছে, ওকে। তাহলে উত্তর দিলেন। ওর কয়টা ইলেকট্রন দরকার আর? এটা প্লাস কেন হইলো? এটাই তো আমি জানতে চাচ্ছি এতক্ষণ ধরে, যাক উত্তর শেষমেশ আসছেন। এখানে কেন প্লাস বলা হলো বলেন দেখি। এখানে আমি এটাকে রেডিক্যাল না বলে কেন প্লাস দিয়ে আয়ন বলতেছি, সেটাই তো জানতে চাচ্ছি আমি। মানে একটা ইলেকট্রন স্যার দরকার, তাই স্যার আয়ন তৈরি হয়েছে স্যার। একটা ইলেকট্রন দরকার, তাই সেটা আয়ন তৈরি হয়েছে। তাহলে আগেরটার ক্ষেত্রেও তো একটা ইলেকট্রন দরকার ছিল, তাই ওটা আয়ন লিখি নাই কেন?
বলেন বলেন। স্যার আপনার কোশ্চেনটা ভুলে গেলাম স্যার, কোশ্চেনটা কি ছিল, ক্যাটায়ন কিভাবে গঠন করলো, এটা কি হ্যাঁ ছিল স্যার? এইটাই ছিল, এই সিম্পল কোয়েশ্চেন। আমি এই জন্য এখানে আপনাদের আমি বলছি আগে যে আমি এখানে কিন্তু একটু জটিলতা আপনাদের তৈরি করে দিছি। অ্যান্সারটা আপনারা একটু চিন্তা করে দেন, কোনো সমস্যা নাই, আমরা যথেষ্ট সময় নিব, কিন্তু আপনাদের বুঝতে হবে মেকানিজম গুলির ক্ষেত্রে যেটা অঙ্কের মতো, যদি আপনি পারেন পরীক্ষায় একেবারে 100% মার্কস আসবে। ঠিক আছে, সো এটা আপনি বুঝে আগান, না বুঝে আগান না। যে তাহলে ক্যাটায়নটা কিভাবে তৈরি হলো? আমরা এখানে তো প্রোটনটা এসে অ্যাটাক করলো পাই বন্ডকে, তারপরে ইলেকট্রন নিয়ে নিল, তাহলে এখানে কিভাবে ক্যাটায়ন তৈরি হলো, কেন ফ্রি রেডিক্যাল তৈরি হলো, সেটা জানতে চাচ্ছি। আগে কি হয়েছে, ফ্রি রেডিক্যাল আসছে, ফ্রি রেডিক্যাল একটা ইলেকট্রন নিছে, নেওয়ার ফলে কি বন্ধন তৈরি করছে, তাতে আরেকটা ইলেকট্রন থেকে গেছে, কিন্তু এইখানে কেন ফ্রি রেডিক্যাল তৈরি হলো না, কেন আয়ন তৈরি হলো, সেটাই জানতে চাচ্ছি। হাইড্রোজেনের স্টেবিলিটি অর্জন করার জন্য কয়টা ইলেকট্রন লাগে বলেন তো? স্যার দুইটা। এইচ প্লাসের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? আপনি যে বলতেছেন এইচ প্লাসটা যখন এই CH3 তৈরি করবে, ঠিক আছে, এইখানে যখন আসলেন তখন আলটিমেটলি যদি একটা ইলেকট্রনও নেয় তাহলে কি ও স্টেবল হবে? তাহলে তো ওর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো একটা নেওয়ার পরে? এক। একটাই তো হলো, তাহলে কি স্টেবল হলো? হবে স্টেবল? হুম, স্যার এবার ধরতে পারছি, কার্বন ডিলোকালাইজেশন দুইটা, মনে আছে? স্যার স্যার ভেরি গুড, দুইটা হ্যাঁ, পাই বন্ড নিয়ে নিবে, যার কারণে ভেরি হচ্ছে গুড, ওইখানে ভেরি গুড, একটা হ্যাঁ। ইয়া তৈরি এই হবে। জন্য কি হবে, ইলেকট্রন ডিলোকালাইজেশন হচ্ছে, এখানে কি হবে, ইলেকট্রন এখানে কিন্তু বন্ধন ভাঙবে না, এখানে কি হবে, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, ডিপোলারাইজেশন মানে হবে। বন্ধনটা এমন ভাবে শিফট হবে যে ডিলোকালাইজেশন হয়ে এখানে কি হবে, এটা পার্শিয়ালি পজিটিভ আর পার্শিয়ালি নেগেটিভ, মনে আছে? আমি দেখাচ্ছি, এই, এটা চলে গেল কেন আবার? মুসি কোনটা যায়? স্যার বন্ধনে দুইটা পাই বন্ডই স্যার হাইড্রোজেন নিয়ে নেবে, যার কারণে হচ্ছে ওইখানে ক্যাটায়নের তো ভেরি গুড, ক্যাটায়নটা তৈরি হবে। হ্যাঁ। ইলেকট্রনটা আসলে, ইলেকট্রন তো মেঘের মতো, এটা শিফট করবে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি দেখেন। আমি এই জন্য বলছি যে একটু সময় নেন, প্রবলেম নাই, কিন্তু শিখেন, যা জিনিস শিখতে চাচ্ছেন সেটা শিখেন। হ্যাঁ, এইখানে কি হবে, ডেল মাইনাস হবে, আর এই সাইডে ডেল প্লাস। কেন হলো, কারণ কি এইচ প্লাসটা কি করবে, এই ইলেকট্রন ক্লাউডটাকে, পাই বন্ডেড ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই জায়গায় কি হবে, এইখানে ইলেকট্রন বেশি হয়ে যাবে এই কার্বনে, আর রাইট সাইডের কার্বনে ইলেকট্রন কি হবে, কমে যাবে। দ্যাটস ওয়াই এখানে কি হবে, একটা পজিটিভ ক্যারেক্টার তৈরি হবে, যেটাকে আমরা ক্যাটায়ন বলি। ক্লিয়ার? জি স্যার। কেন আমি এটাতে এত সময় ব্যবহার করলাম, কারণ এটা ইনিশিয়েশন স্টেপ ছিল, বাট দিস স্টেপ উইল কি রিপিট ইটসেলফ when the reaction will propagate, তাই না? রিঅ্যাকশনটা প্রপাগেট করবে কি একই স্টাইলে। এই যে কার্বনিয়াম আয়ন তৈরি হলো, সে কি আবার পরে আরেকটা মনোমারকে অ্যাটাক করবে, সেম ঘটনা ঘটবে, ইলেকট্রনের শিফট হবে ইলেকট্রন ক্লাউডের, এবং লাস্টে যে কি হবে, লাস্ট কার্বনটাতে একটা পজিটিভিটি তৈরি হবে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হবে। তাই আলটিমেটলি চেইন এন্ডে কি থাকবে, একটা ক্যাটায়নিক ক্যারেক্টার থাকবে। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন ইনশাআল্লাহ, আর আপনাদের বুঝতে কষ্ট হবে না। হ্যাঁ, আমি যথেষ্ট সময়ের জন্য এখানে খরচ করলাম। এবার এখন আমরা তো এইচ প্লাসটাকে নিয়ে গেলাম আমাদের পলিমারাইজেশনের ক্ষেত্রে, ও চেইন তৈরি করলো একটা, যে ক্যাটায়নিক চেইন তৈরি করলো, যেটা সামনের দিকে আগাবে, প্রপাগেট করবে। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো, তাহলে কাউন্টার আয়নটার কি হবে?
বলেন কাউন্টার আয়নের কি হবে? স্যার কাউন্টার আয়ন কি পরে অনেকগুলো মিলে আবার একটা যৌগ গঠন করবে? না, কাউন্টার আয়ন এখানে ওকে স্যার কাউন্টার আয়ন স্যার আয়ন হিসেবে বের হয়ে যাবে। না, কাউন্টার আয়নটা সবসময় কিন্তু এই পজিটিভটার সঙ্গেই থাকবে, এটা কিন্তু দূরে চলে যাবে না। বিক্রিয়া হবে, চেইন বড় হবে, কিন্তু শেষ মাথায় কাউন্টার আয়ন থেকে যাবে। এটা আয়ন, কিন্তু তার একটা তো আকর্ষণ শক্তি আছে, সে কিন্তু একদম লকড অবস্থায় বন্ধন তৈরি করবে না, কিন্তু সে সবসময় তার সাথে থেকে যাবে, অ্যাডজাসেন্ট অবস্থায় থাকবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি সামনে আরো একটা সহজ উদাহরণ দিব আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে প্রপাগেশনটা কিভাবে হবে আমরা খেয়াল করি। পরবর্তী স্লাইডে যাই। খেয়াল করবেন প্রপাগেশন স্টেপে কি ঘটতেছে। দেখেছেন এখানে যে দা কার্বনিয়াম আয়ন রিঅ্যাক্টস উইথ দ্য মনোমার মলিকুল ইন দ্য প্রপাগেশন স্টেপ। তাহলে কার্বনিয়াম আয়নটা এরপরে কি করবে, জাস্ট আগের ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনের মতো ও আরেকটা আনস্যাচুরেটেড মনোমারকে অ্যাটাক করবে এবং সেটার সাথে যুক্ত হয়ে চেইন লেন্থ বড় করবে, আবার শেষ মাথায় একটা পজিটিভ আয়ন তৈরি করবে, অর্থাৎ একটা নতুন কার্বনিয়াম আয়ন তৈরি করবে, যার লেন্থ কি হবে আগেরটার থেকে ডাবল, কারণ যেহেতু দুইটা যুক্ত হলো। ক্লিয়ার? জি স্যার। এই যে আমাদের প্রপাগেশন স্টেপ, আশা করি এটা বুঝতে আর কষ্ট হবে না। আমি বারবার বলছি যদি একটু পরিশ্রম করেন প্রথমে, তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক সহজ হবে। এই দেখেন কাউন্টার আয়নটা কোথায় আছে, সব সময় কিন্তু কি কার্বনিয়াম আয়নের সঙ্গেই আছে, তাই না? জি স্যার। এখানে একটা ভুল আছে, এখানে বিএফ লেখছে, এটা BF3 হবে, আমি কারেক্টেড করে দিলাম। ঠিক আছে, আপনারা আবার কিন্তু কারেকশন করে রাখবেন, ঠিক আছে, রেকর্ডটা যেহেতু আপনাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। ওকে, এবার আরেকটা যেটা জিনিস খেয়াল করার আছে, তো তাহলে এইভাবে তো বিক্রিয়াটা সামনের দিকে আগাইতেই থাকবে। তবে আপনি যে সলভেন্টটা চয়েস করবেন সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, a linear increase in polymer chain length and an exponential increase in reaction rate occurs as the dielectric strength of the solvent increases. ঠিক আছে, ডাইইলেকট্রিক সলভেন্ট যত স্ট্রেংথ বাড়াবেন তার রিঅ্যাকশন রেট, মানে পলিমারাইজেশনের রিঅ্যাকশন রেটটা তত বাড়বে। ঠিক আছে, এবং চেইন লেন্থও তত বড় হবে। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের সলভেন্ট ব্যবহার করতেছেন, ওয়াটার নাকি আপনি অ্যালকোহল ব্যবহার করতেছেন নাকি আপনি অ্যাসিড ব্যবহার করতেছেন। যত ডাইইলেকট্রিক স্ট্রেংথ বাড়বে তত আপনার চেইন লেন্থ এবং রেট অফ রিঅ্যাকশন বাড়বে। ভেরি সিম্পল। আচ্ছা, এবার এটা যতগুলি মনোমার এখানে অ্যাড হওয়ার সেটা অ্যাড হবে প্রপাগেশন স্টেপে। তারপরে আমরা লাস্ট স্টেপে যাব, সেটা হলো টার্মিনেশন স্টেপ। খেয়াল করেন টার্মিনেশন স্টেপে আমাদের টার্গেট কি থাকে, আমাদের টার্গেট থাকে হলো যে আমরা রিঅ্যাকশনটাকে কমপ্লিট করব, এন্ড করব। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে শেষ করতে পারি টার্মিনেশন। দেখেন লেখা আছে টার্মিনেশন অকার্স আইদার বাই রিঅ্যারেঞ্জমেন্ট। একটা ধরন আছে যেটাকে আমরা বলতেছি রিঅ্যারেঞ্জমেন্ট, আইদার বাই
রিঅ্যারেঞ্জমেন্ট অফ দি আয়ন পেয়ার, ঠিক আছে। আরেকটা কি হতে পারে, টু ইল্ড এ পলিমার মলিকুল উইথ অ্যান আনস্যাচুরেটেড টার্মিনাল ইউনিট, আচ্ছা, and the original complex or through transfer or to a monomer। এখন আমরা খেয়াল করব, ধীরে সুস্থে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমরা প্রথম যে স্টেপ সেটা টার্মিনেশনের যে পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করতেছি। এখানে কি হয়েছে, আমাদের যে চেইনের শেষ মাথায় তো আমাদের একটা আয়ন থাকবে সবসময়, আর তার পাশে কাউন্টার আয়ন থাকবে। এখন আমরা তাহলে চেইনটাকে কিভাবে থামিয়ে দিতে পারি, এদিকে খেয়াল করেন। এই যে আমাদের কার্বনিয়াম আয়ন, এটাকে আমরা যেটা করতে পারি যে এটাকে আমরা আনস্যাচুরেটেড বন্ডে কনভার্ট করতে পারি। আনস্যাচুরেটেড বন্ড মানে কি, ডাবল বন্ড, ঠিক আছে। সাধারণত কমনলি ডাবল বন্ডই হয়। তা আমাদের ডাবল বন্ডে পরিণত করলে আমরা ইচ্ছা করলে এই বিক্রিয়াটাকে থামায় দিতে পারি। এখন এটা কি হবে, আমরা ইনিশিয়েশনটা কিভাবে হয়েছিল আমাকে কেউ বলেন। আমরা কি ডোনেট করছিলাম প্রথমে মনোমারকে ইনিশিয়েট স্যার করার? হাইড্রোজেন না, লুইস অ্যাসিড প্রোটন, থেকে প্রোটন, স্যার প্রোটন। জি স্যার। প্রোটনটা, হ্যাঁ। এখানে H কি plus করব, ion। জাস্ট আমরা প্রোটনটা ঠিক এখানে যেভাবে অ্যাড হয়েছিল আমরা এখানে এলিমিনেট করব। ক্লিয়ার? জি স্যার। অ্যাড হয়েছিল এখানে আমরা এলিমিনেট করে দিব, অর্থাৎ ও নিয়ে তখন একটা আয়নে পরিণত হয়েছিল। ছেড়ে দিলে কি আর আয়ন থাকবে না, স্বাভাবিক আগের অবস্থায় ফেরত দিয়েছে। একদম ইজি, কিন্তু বুঝতে পারছেন কি? বুঝতে পেরেছেন কিনা? একটু খেয়াল করে দেখেন, এখানে আপনি দেখে হয়তো বুঝতে আপনার একটু কষ্ট হবে, কারণ এখানে দেখতেছি যেটা যে ওরা এখানে একটুখানি ভুল করছে সম্ভবত। সেই স্যার ভুলটা এটা তো কোথায় পুরো বলেন তো রিভার্স। দেখি। ইনিশিয়েশনের প্রসেসটা রিভার্স মনে হচ্ছে স্যার এটা। বলেন কোথায় ভুল করছে, আমি আপনাকে ভুলটা খুঁজে দিতে বলছি। স্যার হাইড্রোজেন বন্ড ওই পাশে। বলতে হবে হাইড্রোজেন বন্ড কি হয়েছে, সময় দিছি স্যার খুঁজে এখন বের তো আর করেন। কার্বনিয়াম আয়ন হয় না ওইটা। আমি কিন্তু দাগ দিয়ে রাখছি, খুঁজে বের করেন ডান পাশে স্যার কি মানে ঝামেলা স্যার আছে। কার্বনিয়াম আয়ন হয় নাই স্যার, মানে এইচ প্লাস আয়ন স্যার ওই যে BF3 ও এইচ মাইনাসের সাথে হয়ে গেছে। এটাই তো হবে, আপনি ঠিক যেইভাবে ইনিশিয়েট করছিলেন বিক্রিয়াটা ঠিক ওইভাবে টার্মিনেট হওয়ার একটা পদ্ধতি আছে। অর্থাৎ H+ দিছিলেন, আবার H+ ছেড়ে দিল, ঠিক আছে। ছেড়ে দিলে কি আবার ডাবল বন্ড হয়ে যাবে। ডাবল বন্ড ছিল, আপনি অ্যাড করছিলেন দেখে আয়ন হয়েছিল, তাই না? জি আবার আপনি ছেড়ে দিলে তো আবার ডাবল বন্ড হয়ে গেল, তাইলে আর ঝামেলা শেষ। ডাবল H+ কই চলে গেছে, H+ চলে গেছে কাউন্টার আয়নের সাথে, তার তো ঝামেলা নাই, বিক্রিয়া শেষ, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হলো এই জায়গায় খেয়াল করেন একটা ঝামেলা আছে, সেটা কি, এই পাশের সাথে এই পাশে মিলতেছে না। এখান থেকে যদি আপনি H+ ছেড়ে দেন তাহলে কয়টা H হবে এখানে? একটা এইচ হবে স্যার। ওরা এখানে কোথায় ভুল লেখছে ধরতে পারছেন? তাহলে ডাবল বন্ড বানাবেন কিভাবে? এইখানে যদি হাইড্রোজেন থেকেই যায়, এইখানে হাইড্রোজেন আসলো কোথা থেকে? এইটার সাথে তো একটা হাইড্রোজেন আসলো, তাই না? এখানে জি এই হাইড্রোজেন কোথা থেকে আসলো? এই হাইড্রোজেন আসছে এই কার্বন থেকে, এই যে এই কার্বন থেকে, ঠিক আছে। এই স্যার ওইখানে কার্বন তো থেকে CH3 ছিল।
CH3 থাকা কি সম্ভব? একটা চেইন যখন লম্বা হয়ে আগাইতে থাকবে সেখানে কি CH3 থাকবে? CH3 কই থাকবে? এই যে এখানে। কিভাবে থাকবে? CH3, ঠিক আছে, এইভাবে থাকবে কার্বন। এইখান থেকে হবে, এইখানে CH3 হবে, এখানে CH3 হবে। এবার বুঝতে পারছেন? আমি এই জন্যই সময় নিলাম একটু, যে আপনারা ধীরে সুস্থে একটু বোঝার চেষ্টা করেন। ওকে, খেয়াল করেন, আপনি যেটা বলতেছেন প্রথমে এই কার্বনে হাইড্রোজেন আসলো, বিক্রিয়া শুরু হলো, তারপরেরটা এইভাবে যাচ্ছে। কিন্তু আপনি যখন বিক্রিয়া শেষ করবেন তখন শেষ হবে কোথা থেকে? আপনার কাকে নিউট্রাল করতে হবে? এই H+টা, এই C+টাকে, তাই না? দেখতে পাচ্ছেন তো? জি স্যার। জি আচ্ছা, স্যার। এই প্লাসটা কিভাবে যাবে? এইখানে আপনাকে ইলেকট্রন অ্যাড করতে হবে। এখন এত দূরের, ধরেন 1000টা কার্বন এই চেনের মধ্যে আছে, তো সেই 1000টা দূরের কার্বন থেকে কি আপনি হাইড্রোজেন আনতে পারবেন বিক্রিয়া শেষ করার জন্য? নিবে কার কাছ থেকে? পাশেরটার থেকে। কার কাছ থেকে নিবে? পাশেরটা থেকে নিবে, সবচাইতে কাছেরটা থেকে নিয়ে নিবে। ঠিক আছে, হইতে পারে এটা থেকেও নিতে পারে, এটা থেকেও নিতে পারে, এটা থেকেও নিতে পারে, যেটা থেকে নেই, যেটাতে ওর সুবিধা হবে সেটা থেকেও নিয়ে নেবে। ঠিক আছে, যেটার রিঅ্যাকশন রেট মানে রিঅ্যাকশন করা ইজিয়ার হবে, যেটা থেকে ট্রান্সফার করা ইজিয়ার হবে, ওটা থেকে নেবে। ঠিক আছে, তো তাইলে কি করলো, এই চেনের মধ্যে ও পাশের কার্বনটা থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিল। কোথায়? এই কাউন্টার আয়ন। ঠিক আছে, নিয়ে নিল না, দিয়ে দিল। তাহলে কি হবে, সহজেই একটা ডাবল বন্ড ফর্ম করতে পারবে। হাইড্রোজেন চলে গেলে আবার কি, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তো হাইড্রোজেন প্লাস চলে যাচ্ছে। হাইড্রোজেন যাচ্ছে কিভাবে? হাইড্রোজেন প্লাস হিসেবে। তাহলে কয়টা ইলেকট্রন ছেড়ে দিয়ে গেল? আবার দুইটা ইলেকট্রনই তো ছেড়ে দিয়ে গেল। বুঝতে পারছেন? জি। ক্লিয়ার? তাহলে ওই দুইটা ইলেকট্রন দিয়ে ও আবার কি একটা পাই বন্ধন তৈরি করে নিল দুই কার্বনের মধ্যে। দ্যাটস ইট। ঠিক যেইভাবে ও আয়ন তৈরি করছিল ঠিক সেইভাবে ও আবার ডাবল বন্ড তৈরি করে দিয়ে বের হয়ে গেল H+। তবে যাওয়ার সময় ও কোন কার্বনটা থেকে যাবে? যেই কার্বনে আয়ন ছিল সেই কার্বনের পাশেরটা থেকে যাবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, গেল। এইটা হলো একটা পদ্ধতি, খুবই সিম্পল একটা পদ্ধতি। কিন্তু দেখেন, এই যে আমি বললাম কি, একটা হইতে পারে বাম পাশের কার্বনটা থেকে নিতে পারে, অর্থাৎ চেনের কার্বন থেকে। আরেকটা যেটাও করতে পারে, সেটাও করতে পারে এরকম, উপরের কার্বনটা থেকে নিতে পারে বা নিচের কার্বনটা থেকে। বুঝতে পারছেন কিভাবে? এইটা একটা খেয়াল করেন, কি বলা হয়েছে, the original complex or through a transfer to a monomer। আবার এইটাও কি করতে পারে, আমরা ওই যে চেইন ট্রান্সফার করছিলাম, মনে আছে? চেইন ট্রান্সফার, ওই যে ব্রাঞ্চিং তৈরি করে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনের ক্ষেত্রে। জি স্যার। ওইখানে আমরা কি করছিলাম, একটা ডেড চেইন আইসে একটা মনোমারকে অথবা একটা রানিং মানে যেটা লম্বা হচ্ছে, ডেড চেইন না, একটা অ্যাক্টিভেটেড চেইন আইসে একটা ডেড চেইন অথবা মনোমার অথবা এরকম অন্য কোনো একটা মলিকুল যেটা আছে তার সাথে যদি ধাক্কা লাগে, তাহলে কি করে, সে নিজে টার্মিনেটেড হয়ে যায় এবং যার সাথে ধাক্কা লাগলো তাকে অ্যাক্টিভেটেড করে। তাই তো, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এখানেও ঠিক একই ঘটনা ঘটতে পারে। এটা যায় যদি নতুন একটা মনোমারকে আঘাত করে, সে কি করবে, ওই মনোমারটাকে কি করতে পারে, অ্যাক্টিভেটেড করে দিতে পারে, কিন্তু নিজে কি হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। খেয়াল করেন, এটা ধরেন আরেকটা মনোমার ছিল, ঠিক আছে, সেই মনোমারটা থেকেও
এমন ভাবে ইলেকট্রনের চেঞ্জ করাইলো, কিভাবে কি হিসেবে ও কি করছে, এইখানে ছিল কি CH3, তাই তো? এখানে আরেকটা মনোমার আঁকে নাই, আরেকটা মনোমার আঁকলে ভালো হতো, ঠিক আছে? এখানে আরেকটা মনোমার আঁকে নাই, ঠিক আছে? আরেকটা যে কোনো একটা মনোমার ধরেন, এরকম একটা মনোমার যেটা এখানে আসলো, ঠিক আছে? আরেকটা মনোমারকে আমরা নিলাম, এই ঘটনাটা কি ঘটবে, এইখানে একটা অ্যাটাক হয়ে যাবে, ঠিক আছে? কিভাবে অ্যাটাক করবে, এইখান থেকে আমরা এই যে চেইন, সে একটা হাইড্রোজেনকে ছেড়ে দিবে, ঠিক আছে? এই চেইনটা একটা হাইড্রোজেন ছেড়ে দিছে, খেয়াল করছেন? খেয়াল করবেন কিন্তু, বুঝতে পারছেন? যদি মনোযোগ দেন দেখতে পারবেন, এখানে উপরে কি ছিল, CH3 ছিল, তাই না? এই পাশে জি বাম স্যার। পাশে এটা হয়ে গেল কি, CH2 হয়ে গেল। তার মানে ও একটা হাইড্রোজেন ছেড়ে দিয়েছে। ওই হাইড্রোজেনটাও কাকে দিচ্ছে? এইখানে দিচ্ছে কিন্তু, এই যে এই কার্বনটাতে। এটা আসলে এই পাশ দিয়ে দেখালেই বেশি ইজিলি আপনারা বুঝতে পারবেন। আমি এই পাশে এঁকে দিচ্ছি। হ্যাঁ, এই পাশে। এই কার্বনটাতে দিচ্ছি। খেয়াল করেছেন এই পাশের কার্বনটাতে কয়টা ছিল মনোমার, এই হাইড্রোজেন? দুইটা লেফট সাইডে। এখন কয়টা হয়েছে? তিনটা। তিনটা। হ্যাঁ, এইখান থেকে যেহেতু একটা প্রোটন আসছে, এখানে হাইড্রোজেন না, আসলে আসবে প্রোটন, তাহলে ঠিক আগের মতো এটা কি ইনিশিয়েটেড হলো, তাই না? আয়ন হিসেবে, তাই না? এটা নতুন করে ইনিশিয়েটেড হলো না, এই ডান পাশের মলিকুলটা? বুঝতে পারছেন? এই ডান পাশের মলিকুলটা কি হলো, ক্যাটায়নে পরিণত হলো, কার্বোক্যাটায়ন। তারপরেও কি করবে, আবার আরেকটাকে অ্যাটাক করবে, এইভাবেও আরেকটা চেইন তৈরি করবে। কিন্তু যেই বাম পাশে যেই চেইনটা থেকে প্রোটনটা বের হয়ে গেল, সে কি হলো, টার্মিনেটেড হয়ে গেল। ঠিক আছে? ক্লিয়ার? ও কি করলো, বাম পাশেরটা একটা প্রোটন ছেড়ে দিল, তাতেও কি হবে, ডাবল বন্ড তৈরি করতে পারলো এইখানে। ওকে, আর ও একটা গ্রহণ করলো দেখে ও হয়ে গেল কি CH3, এবং আলটিমেটলি এখানে কি চলে আসবে, তাহলে যেহেতু CH3 হয়েছে তাই এখানে ক্যাটায়ন হয়ে গেল। ক্লিয়ার? অ্যানসার মি। জি স্যার, বুঝতে পারছি, কিন্তু এটা কি আসলে স্যার বন্ধ হলো স্যার? এই পলিমারাইজেশনটা কি আসলে কি স্যার বন্ধ হ্যাঁ, বন্ধ হয়েছে স্যার? হলো, একটা তো বন্ধ হয়ে গেল, দেখেন চেইনটা বন্ধ হয়ে গেল। চেইন ট্রান্সফার কেন হয় আমি কিন্তু আপনাকে অনেকবার বলছি, চেইন ট্রান্সফার অনেকগুলি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। সহজ একটা একেবারে বোঝার জন্য জাস্ট আমি একটা উদাহরণ দিছিলাম, যে আপনি ধরেন খাইতে বসছেন, ঠিক আছে? আপনি বিয়ে বাড়িতেই খাইতে বসছেন, ধরেন আপনাকে একটা রোস্ট দিল, আপনি খাইছেন, দুইটা রোস্ট দিল, খাইছেন, আপনি এখন আর রোস্ট খেতে চাচ্ছেন না, আপনার পেট ভরে যাচ্ছে, আপনি অন্য খাবার খাবেন ধরেন, তাহলে আপনাকে আরেকটা রোস্ট দেওয়ার পর এটা কি করবেন, আপনার পাশে যদি আপনার ভাই থাকে বা অন্য কেউ থাকে, আত্মীয় স্বজন থাকে, আপনি কি করেন, ট্রান্সফার করে দেন, তাই তো?
জি স্যার। এখন চেইনটা বড় হইতে হইতে চেইন কিন্তু কি হয় একসময় টার্মিনেটেড হয়ে যেতে চায় নিজে নিজে। প্রথম দিকে যতটা রিঅ্যাক্টিভ থাকে, যত চেইন লেন্থ বাড়ে তার একটা রিঅ্যাক্টিভিটি কিন্তু কি হয় আস্তে আস্তে কমতে থাকে। সো আলটিমেটলি তার তখন টার্গেট হয় আমি কিভাবে চেইনটা থামাবো, কিভাবে চেইনটা থামাবো। থামানোর জন্য ও অনেক সময় কি করে চেইনটা মানে যে রিঅ্যাক্টিভিটিটা সেটা ট্রান্সফার করে দেয়। যদি সে রেডিকেল হয় তাহলে রেডিকেলটা আরেকজনকে ট্রান্সফার করে দিতে পারে। হতে পারে এমন যে যদি সে আয়ন হয় তাহলে সে আয়ন অবস্থাটা আরেকজনকে ট্রান্সফার করে দিতে পারে। ক্লিয়ার? জি স্যার, ওকে বুঝতে ফাইন। পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি দেখলাম আরো দুই একটা পদ্ধতি আছে দেখি আমরা, তবে এতটুকু আগে ক্লিয়ার হওয়াটা জরুরি ছিল। আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে বোঝাইছি। এরপরে যদি আপনারা বলেন যে এরপরে দুই একদিন পরে যে স্যার পড়ি নাই, তাহলে কিন্তু এটা দুঃখ পাওয়া ছাড়া আমার আর কিছু করার নেই। ঠিক আছে, কারণ হলো যদি এখন না পড়ি এই জিনিস ভুলে যাব আমি। তার মানে আমার বলার উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন তো? বাসায় আপনাদেরকে আমি একটুখানি প্রত্যেকটা মেকানিজম আবার পড়তে বলছি। ফেলে রাখেন যদি, তাহলে কিন্তু আর মনে থাকবে না, বুঝতে পারবেন না, ভুলে গেলে আর এইখানে ফেরত এসে আবার পড়তে গেলে দেখবেন যে আর ভালো লাগতেছে না। ঠিক আছে, বাসায় একটু অবশ্যই প্র্যাকটিস করবেন। আচ্ছা স্যার বলেন কি স্যার, কখন বুঝবো যে স্যার মানে পলিমারাইজেশন বন্ধ হয়েছে, কি একটা নমুনা দেখে? বন্ধ হয়েছে কিভাবে বুঝবেন? এটা ওই যে বিভিন্ন ভাবে টেস্ট করা যেতে পারে। আপনার কখনো ওই কি বলে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি বিভিন্ন ইয়ে আছে, এটা দিয়ে বোঝা যায়। কখনো টাইম মেনটেন করে, কখনো দেখা যায় চেঞ্জ হয়ে যায়, ফেজ চেঞ্জ হয়। ধরেন লিকুইড ছিল, দেখবেন যে পানির মতো হঠাৎ করে সাদা হয়ে গেছে একদম, ধরেন 1 মিনিটের মধ্যে পুরা দ্রবণটা সাদা হয়ে গেল, মানে মিক্সচারটা সাদা হয়ে গেল। তখন আপনি বুঝতে পারবেন যে পলিমারাইজেশন হয়ে গেছে। এটা ভিজুয়াল। অনেক ক্ষেত্রে দেখবেন যে ছিল একদম মানে ডাইলিউটেড কন্ডিশনে ছিল, পাতলা ছিল, হঠাৎ করে দেখবেন যে এটা স্টিকি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, ঠিক আছে, ঘন হয়ে গেছে। তখন বুঝবেন যে এটার পলিমারাইজেশন শুরু হয়েছে। এবং পলিমারাইজেশন কিন্তু সাধারণত খুব দ্রুত হয়। যখন শুরু হয় আস্তে আস্তেও হয়, কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। দেখতে দেখতে চোখের সামনে দেখবেন যে দলা পাকায় গেছে, অথবা কালার চেঞ্জ করে ফেলছে, অথবা ঘন হয়ে গেছে। ঠিক আছে, এটা বোঝা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার ধরেন বিভিন্ন রকমের অ্যানালাইটিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, ওরা কনসেন্ট্রেশন দেখে বোঝার চেষ্টা করে, মানে আপনাকে রেজাল্ট দেয়, সেটা দেখে বোঝা যায় এখন তাহলে কি পলিমারাইজেশন হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা এবার আমার কিছু কথা বলার ছিল, সেটা হলো আপনারা অ্যাসাইনমেন্ট কি সবাই জমা দিয়েছেন? জি স্যার। জি না, জি না জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার। সবাই জমা না দেন স্যার। নাই আমি জানি। না স্যার। ঠিক আছে, অনেকেই জমা দেন নাই। জি স্যার। এটা হলো জি দুঃখজনক স্যার। ব্যাপার। কেন জমা দেন নাই এখন? স্যার নোট কমপ্লিট হয়েছে। শেষ মুহূর্তে কোনো কারণে কোনো ডিসরাপশন হলো, অথবা আপনি কোনো কারণে দেখা গেল যে ইন্টারনেট নাই আপনার বাসায় 2 দিন ধরে, অথবা দেখা গেল কোনো একটা ঝামেলা হলো, তখন আপনি কিভাবে সাবমিট করবেন? ঠিক আছে, আর আমি আপনাকে একটা টাইম দিছি, এটার পরে কিন্তু আমার পক্ষেও অনেক ক্ষেত্রে দেখা যাবে মিসিং হয়ে যাইতেই পারে। আপনি কই ইমেল দিছেন খেয়ালই করেন নাই যে সেন্ড হয় নাই। ঠিক আছে, অনেকে আমাকে, আমার একটা প্রশ্ন হলো আপনারা অনেকে ইমেজ পাঠাইছেন, আমি কিন্তু ইমেইলটা পড়ছিলেন আমি কি ইমেইল পাঠাইছি, আপনাদের হাইলাইট করে দিছি, রেড মার্ক করে দিছি, তারপরে আপনাদেরকে কি বলে আলাদা করে লিখে দিছি যে নোটা বেনি দিয়ে যে কি করবেন। তারপরেও রিপ্লাইতে অধিকাংশ স্টুডেন্টই দিতে পারতেছেন না, অধিকাংশ বলবো না, অধিকাংশই দিচ্ছেন রিপ্লাই, মানে একটা বড় অংশই দিতে পারতেছেন না। আপনারা ইন্ডিভিজুয়াল মেইল পাঠাচ্ছেন কেন? আমার প্রশ্ন হলো কেন? আর অনেকে ফোন থেকে হচ্ছে আপনার মেলে রিপ্লাই দিতে পারতেছেন পিডিএফ, এটা একটা অনেকের কথা প্রবলেম। হলো, আমাদের রিপ্লাই দেয়া, সেকশনের অনেক আসসালামু আর আলাইকুম স্যার। নরমাল ইমেল করা কিন্তু একই সিস্টেম, একই জায়গা থেকে একই অপশন দিয়ে স্যার অনেকের জি সম্ভবত স্যার, ডিলেট অনেকে হয়ে স্যার গেছে। প্রবলেম হয়ে যেতেছে অনেকের। আমরা তো স্যার মোবাইল থেকে দেওয়া যায় স্যার, ক্যাম স্ক্রিন থেকে অনেক মানে পিডিএফ করলে ওইখান থেকে ড্রাইভে নিয়ে তারপর রিপ্লাই দিতে পারে স্যার।
হ্যাঁ, তো তাহলে ওটা করবে, সেটাই তো স্যার আগে অনেকের PDF মেল দিতে ডিলিট হবে। হয়ে গেছে সম্ভবত, এই জন্য পারতেছে না। সেইটাও করতে পারে। এখন আবার তো বললাম তো, আমি কিন্তু বারবার বলছি ওটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু রেড মার্ক করে লিখে দিছি আপনাদের কিভাবে কিভাবে পাঠাবেন, ঠিক আছে? তারপরেও আপনারা ভুল করতেছেন। ওকে, আরেকটা কথা হলো কেন আপনারা এখনো দেন নাই, আমি যারা এখনো দিতে পারেন নাই, আমি বলবো এই বৃহস্পতিবার পর্যন্ত আমি সময় দিলাম সর্বোচ্চ। কবে পর্যন্ত? কবে? উচ্চারণ বৃহস্পতিবার। করেন, স্যার বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের মধ্যে আমি সবগুলি email করব। আচ্ছা, আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো ইমেজ কেউ দিছেন, এরকম কেউ আছেন ইমেজ পাঠাইছেন? এখানে ক্লাসে আছেন কেউ পিডিএফ না ইমেজ পাঠাইছেন? আমি কিন্তু এরকম 4-5 জন পাইছি যারা ছবি পাঠাইছে, সেটা কিন্তু কাউন্ট হবে না, এটা জানেন তো? আপনাকে কিন্তু অফিসিয়ালি যে ইমেল দেওয়া হয়েছে এবং আমি যে ইমেল দিছি বারবার উল্লেখ করছি আপনাদের পিডিএফ পাঠানোর কথা, তাই না? তারপরেও ইমেজ পাঠাইছেন। যারা ইমেজ পাঠান জি স্যার। আবার পিডিএফ করে পাঠান, নাহলে কিন্তু এটা গ্র্যান্টেড হবে না, ঠিক আছে? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? থাকলে দ্রুত বলেন। এই অ্যাটেন্ডেন্স দেখি 66 জন লিখছে, বাকিরা একটা লেখে নাই question কেন? হলো লিখে যে- ফেলেন কমেন্ট বক্সে। হ্যাঁ বলেন। স্যার একটা কোশ্চেন হলো যে স্যার মানে স্যার চিত্র যে আছে স্যার মানে পেন্সিল দিয়ে আঁকানি হয়েছে কিন্তু স্ক্যান করলে স্যার মানে 60% বোঝা যায় স্যার, সেটা কি হবো? 60% বোঝা যায়, তাহলে তো বিপদ। বোঝা গেলে চলবে, বোঝা যায় না, বোঝা গেলে চলবে, ঠিক আছে? জি বোঝা স্যার, গেলে ওইটাই চলবে। প্রবলেম হইতেছে। মানে একেবারেই যদি না বোঝা যায় তাহলে হালকা তো আর হয়ে লাভ যায় নেই। স্যার, স্যার স্যার হালকা একদম হয়ে একদম যায়। হালকা হয়ে যায় স্যার, বোঝা যায় না। হালকা হয়ে যায় অনেকটা, বুঝা যায় না। আপনি কি কন্ট্রাস্ট চেঞ্জ করে দেখছেন ওই পেজটা? আপনারা যখন ছবি তুলছেন অনেকে স্যার অনেক স্ক্যানার ভাবেই ইউজ করছেন। চেষ্টা করছি কিন্তু কোনো কাজ হইতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি বোঝা যায় তাহলেই যথেষ্ট, ঠিক আছে? না আসলে তো আর সেটা কিছু করার নাই। মানে স্যার অনেক হালকা হয়ে যায়, বোঝা আপনারা যায়। তো হার্ড কপি পাঠাচ্ছেনই, এইটা আবার মনে রাখেন। হার্ড কপি না দিয়ে যদি শুধু আমাকে পাঠান তাহলে কিন্তু কোনো লাভ নাই, সেটা মনে আছে তো? স্যার জি স্যার। এইটা জি যেন স্যার। মনে থাকে। আবার এমন হলো যে স্যারে তো মেইল করছি আমি আর হার্ড কপি পরীক্ষা এক্সামে পাঠাইলাম না, তাহলে কিন্তু আর কিচ্ছু লাভ নাই, ঠিক আছে? পাঠাইতে হবে জি কিন্তু স্যার। এক্সামে, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর আমি আশা করি আর তেমন কোনো প্রবলেম নেই। আরেক যেগুলো জিনিস ছিল আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে স্যার দুই পাশে লিখবো না এক পাশে লিখবো, কয় পেজ লিখবো, তারপরে কিভাবে লিখলে মানে ভালো হয়। আমি বলছি যেইভাবে সবচাইতে ফরম্যাট যে আছে সেই ফরম্যাট ইউজ করতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখে মজা পাইছি, আমার নাম কি মোহাম্মদ নজরুল ইসলাম স্যার? হ্যাঁ, এই কাজ কেন করছেন? আমার নামের শেষে আমি কি ওই ইংল্যান্ডের রানী কি আমাকে নোট করছে নাকি? আমার কি বলে এই নাইট উপাধি দিছে যে আমার নামের শেষে স্যার চলে আসছে? অবশ্য শেষে বলে না, ওরা সামনে বলে, কিন্তু আমার নামে তো কোনো স্যার নাই। যখন কারো সাবমিটেড টু লিখবেন তখন নামের শেষে স্যার বা ম্যাডাম লেখা যাবে না, ঠিক আছে? নামটাই লিখতে হবে শুধু। একজন দেখলাম আমার ডিপার্টমেন্ট ভুল লিখছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখতে এসে ভুল করছে। আপনি ফার্স্ট পেজটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার খাতায় আপনি যদি আইডি ভুল করেন, আপনার নাম ভুল করেন, আপনার সাবজেক্ট ভুল করেন, আপনার সাবজেক্ট কোড ভুল করেন, তাহলে কি আপনার খাতা দেখা হবে? মূল্যায়ন হবে না স্যার। মূল্যায়নই হবে না। সেই রকম ভাবেই কিন্তু অ্যাসাইনমেন্ট। আমি কিন্তু বারবার বলছি যে বি স্যার কেয়ারফুল। এগুলো আনফরচুনেটলি হয়ে যায় স্যার, ভুল। আনফরচুনেটলি হইলে কিছু তো করার নাই। আপনি একবার পরীক্ষা দিয়ে দিলেন, আনফরচুনেটলি ভুল করলেন, আপনি এমসিকিউতে মানে খ নাম্বার আপনি প্রশ্নে দাগাইছেন কিন্তু উত্তরপত্রে দাগাইলেন ক, এখন কি খ দাগাইলেও আর ওই উত্তরের নাম্বার কি আপনি পাবেন? না স্যার। এইটাই হলো সমস্যা। অ্যাসাইনমেন্ট খুবই একটা সেনসিটিভ ইস্যু, কারণ আপনি এখানে পরীক্ষা দিচ্ছেন না, আপনার কিন্তু এতটা প্রেশার নাই, আছে পরীক্ষা হলের মতো? আপনাকে সারা রাত পড়ে আপনাকে জানেন না যে কিসের উপরে পরীক্ষা দিতে হবে, তারপরে পরীক্ষা দিচ্ছেন। এখানে কিন্তু আপনার তা করতে হচ্ছে না। এটা শুধু আমারটার ক্ষেত্রে না, সব অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য।
তাহলে আমি কিন্তু বলে দিলাম যে বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের সময়। বৃহস্পতিবার কখন পর্যন্ত সময়? বৃহস্পতিবার সকাল, দুপুরও না, বৃহস্পতিবার সকাল, কারণ আমি বৃহস্পতিবার চেক করব। ঠিক আছে? ওকে, জি স্যার। আচ্ছা, আমি বৃহস্পতিবার চেক করে দেখবো যে কে কে আছে, কে কে দেয় নাই। তারপরেও যদি কেউ বাকি থাকে তাহলে কিন্তু সেটা বিপজ্জনক। ডান। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ক্লাসে ইনশাআল্লাহ। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। সালাম। কে? স্যার আমরা যারা মেইল কিন্তু মেইলটা আপনার কাছে যাচ্ছে না, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, আমি তো এই জন্যই বললাম যে আমি চেষ্টা করব বৃহস্পতিবারে একটা মানে লিস্ট করার যে কে কে পাঠাইছে, কে কে আমরা যারা পাঠায়নি। মেইলটা পাঠাচ্ছি যদি আপনি আমাদেরকে আমি সেটাই বলতেছি যে আমি চেষ্টা করব যে প্রত্যেককে রিপ্লাই দিলে আমার 400টা রিপ্লাই দিতে হচ্ছে এখন এই মুহূর্তে। তাহলে বুঝতে পারছেন সেটা তো এত সহজ না। ঠিক আছে, আমি যেটা করতে চাচ্ছি যে আপনারা কে কে পাঠাইছেন আমি যদি একটা লিস্ট করতে পারি তাহলে আমি আপনাদের বলে দিতে পারবো যে এই মেইলগুলি আমি পাইছি, এটা পাই। চেষ্টা করব আমি। ঠিক আছে, আই উইল ট্রাই। ওকে, এটা বৃহস্পতিবারে আমি করার চেষ্টা করব। সেই জন্য আমি বারবার বলতেছি যদি বৃহস্পতিবারের মধ্যে মানে সকালের মধ্যে আমার কাছে না আসে তাহলে কিন্তু এরপরে আমি আর বলতে পারবো না। ওকে, কারণ তারপরে আপনার দায়িত্ব আপনি পাঠাবেন কি না। ক্লিয়ার? যদি এর মধ্যে পাঠান তাহলে আমি আপনাকে রেসপন্স দেওয়ার চেষ্টা করব, রেসপন্স দেওয়ার। ওকে, ডান। ঠিক আছে, আপনাদের আরো ক্লাস আছে, ওইটাতে জয়েন করেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।